আচ্ছা, তোমরা একজন কনফার্ম করো তো সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আবার শুরু করতে হবে। সো এগুলো হচ্ছে আমরা এই ভেরিয়েশন গুলো। তো আমি এখানে কি আলোচনা করেছিলাম, এই যেটা তোমরা শুনতে পেয়েছো। আচ্ছা, এনিওয়ে আমি শুরু করছি আবার। সো এই যে হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ গুলো আমরা এখানে দেখছি। তো এতগুলো টাইপ, আরো অনেক ধরনের টাইপ রয়েছে। এতগুলো টাইপ, বেশি টাইপ আসার তার কারণটা হচ্ছে সবারই চিন্তা ছিল কিভাবে আমরা দুইটা যে লিকুইড তোমার ফেজ থাকবে, ওটার ইন্টিমেট কোনটা, এক্সট্রাকশন, তারপর হচ্ছে সেপারেশন, এটা সহজ হয়। কারণ গ্যাস লিকুইডের মাধ্যমে এটা মিক্সিং এবং আবার আনস্টেবল দেখাচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, মাঝে মাঝে একটু মানে কাটে কাটে আসতেছে। আচ্ছা, আমি জানি না কেন এখানে বারবার আমার এখানে আনস্টেবল দেখাচ্ছে। এনিওয়ে, এটা প্রবলেম করতেছে। আচ্ছা স্যার, হ্যাঁ, তোমরা অন্যান্যদের সাথে এরকম হয়েছিল অন্যান্য ক্লাসে? তোমাদের আজকের অন্যান্য ক্লাসে কিরকম হয়েছিল? স্যার আজকে মনে হয় একটা জি স্যার, একটু নেট আনস্টেবল হয়নি। আচ্ছা, আমরা দেখি আবার চেষ্টা করি। ওকে, সো এখানে এই কারণেই তোমার এখানে জাস্ট কয়েকটা দেখানো। মূল কারণ এখানে এতগুলা কেন, এখানে জিজ্ঞেস করি আমরা অনেক সময় কেন। কারণ হচ্ছে মূল চ্যালেঞ্জ হচ্ছে ইন্টিমেট গ্যাস লিকুইড, ইন্টিমেট কন্টাক্ট অফ দা লিকুইড লিকুইড এন্ড সেপারেশন। এটাকে আরেকটু মোর কনভিনিয়েন্ট, ইফিশিয়েন্ট, ইন্টিমেট করার জন্যই কিন্তু এই এক্সট্রাকশনের একটা অনেকগুলো ডিজাইন রয়েছে। তো দেখো এখানে প্রত্যেকটা টাইপ একটা হচ্ছে, এগুলো হচ্ছে এক্সট্রাক্টর টাইপ, আর এখানে দেয়া আসলে এক্সাম্পল। হ্যাঁ, এগুলো হচ্ছে টাইপের নাম। এই যে আনএজিটেটেড কলাম, তার মধ্যে যে এক্সাম্পল আছে, মিক্সার স্যাটেলাইট তার মধ্যে এক্সাম্পল আছে, পালস কলামের এক্সাম্পল আছে, রোটারি এজিটেশন এক্সাম্পল আছে। ওকে, এগুলো হচ্ছে এক্সাম্পল। আর এগুলো হচ্ছে জেনারেল বা কমন ফিচার প্রত্যেকটারই। আমরা এখানে অফকোর্স এটা আসলে এখানে প্রত্যেকটা এটি পড়ানো খুব ডিফিকাল্ট। তোমরা যে বিষয়গুলো একটু তোমরা নিজেরা পড়বা। হ্যাঁ, যেমন হচ্ছে আনএজিটেটেড কলাম, যেখানে সেপারেট কোনো মেকানিক্যাল এজিটেটর নাই। তাহলে অবশ্যই এখানে একটা কি লো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অপারেটিং কস্ট, লো অপারেটিং কস্ট এন্ড মেইনটেনেন্স কস্ট। যেখানে দেখবা কোনো রোটেটিং ডিভাইস থাকে, ওখানে কিন্তু তার মেইনটেনেন্স কস্ট বেড়ে যায়, তার অপারেশনাল কস্ট বেড়ে যায়। ওকে, তার ইনভেস্টমেন্ট কস্ট বেড়ে যায়। আনএজিটেটেড কলাম, হ্যাঁ, তার যে স্ট্রেংথ বা জেনারেল ফিচারটা কি, প্রথম হচ্ছে লো কস্ট, লো ক্যাপিটাল কস্ট। 2 নম্বর হচ্ছে লো অপারেটিং এন্ড মেইনটেনেন্স কস্ট, কারণ এখানে সেপারেট কোনো মেকানিক্যাল এজিটেটর নাই। তারপর সিম্পলিসিটি ইন কনস্ট্রাকশন। ওকে, হ্যান্ডেল করোসিভ ম্যাটেরিয়াল। ওকে, দেখো এখানে আমরা এই কোশ্চেন গুলো আমরা কিভাবে করি, তো বলে দেই। হ্যাঁ, অনেক সময় বলে দিই এই কয়েকটা টাইপের এক্সট্রাক্টর আছে, আনএজিটেটর, মিক্সার বা হচ্ছে পালস কলাম, এগুলার কমন বা জেনারেল ফিচার গুলো লিখো। হ্যাঁ, বা জিজ্ঞেস করবো এরকম। তো আবার অনেক সময় আমরা কি বলি, কয়েকটা বিশেষ প্রপার্টিজ দিয়ে দিই। সে যেমন বললাম, ইট হ্যান্ডেলস করোসিভ ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো বলবো হচ্ছে এরকম বলে দিব, এরকম একটা প্রপোজ করো, প্রপোজ অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সট্রাক্টর টাইপ হোয়েন ওই লিকুইডটা যখন হবে হচ্ছে তোমার করোসিভ হবে, ম্যাটেরিয়ালটা করোসিভ হবে। হ্যাঁ, তারপর অনেক সময় তো বলে দিব লো অপারেটিং কস্ট বা সিম্পলিসিটির দিক থেকে কোনটা বেস্ট, যেটা তার ফিচার গুলো বলো। হ্যাঁ, এরকম থাকবে। তো অনেক সময় এই যে আমরা বলে দিই রিলেটিভলি লো এফিসিয়েন্সি, এটা তো জানা। তো হচ্ছে হ্যান্ডেল করোসিভ ম্যাটেরিয়াল, এই একটা বিশেষ দিক। এটা করোসিভ ম্যাটেরিয়াল যদি হবে যখন, তখন তোমাকে এটা তুমি ইউজ করতে পারো। কারণ এখানে হচ্ছে এটা প্রিটি সিম্পল, তার ডিজাইনটা ইন্টারনাল কম। তুমি যদি যত কমপ্লিকেটেড সফিস্টিকেটেড তুমি ডিজাইন ইউজ করবা, তো ওই ডিজাইনটা কিন্তু এটা করোশনের মাধ্যমে ওইটা তার ক্ষতি, মেকানিক্যাল বা অন্যান্য বিষয়ে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ, তো এই কারণে এটা যেহেতু প্রিটি সিম্পল, এই কারণে হচ্ছে তুমি ইট ক্যান বি ইউজড ফর হ্যান্ডেলিং করোসিভ ম্যাটেরিয়ালস। হ্যাঁ, যেমন আবার দেখো এরকম আছে একটা, আমি দেখলাম হচ্ছে ডিসকাস ম্যাটেরিয়াল হলে, ম্যাটেরিয়ালটা যদি ডিসকাস হয় মানে ফ্লুইড, যে তুমি এই হ্যান্ডেল লিকুইড কন্টেনিং সাসপেন্ডেড সলিড, এই দেখো এখানে বলেছে রেসিপ্রোকেটিং প্লেট। হ্যাঁ,
হ্যান্ডেলস লিকুইড কন্টেনিং সাসপেন্ডেড সলিড, লিকুইডের মধ্যে যদি সাসপেন্ডেড সলিডও থেকে যায় তখন তুমি এটার জন্য এটা ইউজ করবে। সো এখান থেকে মূলত আমরা কোশ্চেন গুলো এরকম বিশেষ কিছু, যেমন সাসপেন্ডেড লিকুইড বলে দিলাম, এরকম একটা লিখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজ করো এবং তার ফিচার গুলো বলতে হবে। হ্যাঁ, তো হচ্ছে তোমাদের কিন্তু এটা জাস্ট হচ্ছে মুখস্থর বিষয় না, একটু মানে খুব সহজ সহজ বিষয়গুলো হচ্ছে এগুলো একটু তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা আমরা 1 বাই 1 এগুলো আসলে দেখানো এখন ইট উইল টেক লং টাইম। তো এখানে মেইন জিনিসটাই তোমাকে আমি বলে দিলাম, হয় আমরা বলবো এটা জেনারেল ফিচার গুলো বলো, অথবা আমরা বিশেষ বিশেষ কিছু প্রপার্টিজ বলে দেব, যেমন সে করোসিভনেস, করোসিভ, এখন তোমার লিকুইড হচ্ছে করোসিভ, এখন লিকুইড হচ্ছে হাইলি ভিসকাস, বা লিকুইড ইজ লোডেড উইথ সলিড, অর্থাৎ লোডেড সলিড কন্টেন্ট বেশি, হ্যাঁ, অথবা লোডেড উইথ স্লাইড সলিড। তো এই ধরনের হলে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, একাধিকও থাকতে পারে, তো সেগুলা জেনারেল ফিচার গুলো তোমরা ডিসকাস করো। হ্যাঁ, এই হচ্ছে এইভাবে কোশ্চেন আসবে, বা স্কিমেটিক, আমরা অনেক সময় বলবো স্কিমেটিক ড্রটা দেখাও, তার জেনারেল ফিচারটা বলো। হ্যাঁ, তো বলবো হচ্ছে একটা প্রপার্টিস, এটার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সট্রাক্টর টাইপ, তার একটা স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করে দেখাও, এবং এটার জেনারেল ফিচার গুলো বলো। হ্যাঁ, এই ধরনের হতে পারে। সো এটাকে কিন্তু জাস্ট ইগনোর করলে হবে না। সো আমি যদিও সময় কম দিচ্ছি এটাতে, কারণ এখানে একটু তোমার টেক্সট সাবজেক্টিভ বিষয়, এগুলো একটু দেখবা। এখানে খুব যে কনসেপ্ট তোমার ম্যাচুরিটি বা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং প্রিন্সিপাল যেসব বিষয়গুলো তোমরা এখন জানো, তার মাধ্যমে এগুলো প্রত্যেকটা পয়েন্টে জাস্টিফাই করা সম্ভব। এই কারণে আমি এটাকে স্কিপ করছি, বাট অবশ্যই দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমাকে জানতে হবে। এখন দেখো আরেকটা কিন্তু থাম্ব রুল দেয়া আছে, এক্সট্রাকশন ইকুইপমেন্ট টাইপ সিলেকশন। এক্সট্রাকশন ইকুইপমেন্ট টাইপ, এই যে আমরা এখানে প্রথম দেখালাম, এই যে এগুলো কিন্তু টাইপ। হ্যাঁ, এই যে তুমি কোনটার কাজে কোন কোন সিলেক্ট করবা, হ্যাঁ, কি কি জন্য সিলেক্ট করবা, এখানে তো কিছু ফিচার আছে, যে ফিচারের রেসপেক্টে সে যদি বলে দেয় হাই সলিড কন্টেন্ট, তার জন্য তো তোমার একবার ডিরেক্টলি এটা ইউজ করতে হবে। হ্যাঁ, তো অনেক সময় আরো কিছু থাম্ব রুল আছে যেটা আমরা বিগিনাররা, যেমন এক্সপিরিয়েন্স যখন হবে, এক্সপিরিয়েন্স প্রফেশনাল কিন্তু বিভিন্ন আরো ইন ডেপথের সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট গুলো দেখে দেখে এগুলো সিলেক্ট করবে। সো বিগিনারদের জন্য একটা হিউরিস্টিক একটা থাম্ব রুলের মতো, ইটস লাইক এ থাম্ব রুল ফর বিগিনার। হ্যাঁ, কিভাবে তুমি ইনিশিয়াল ডিসিশনটা কিভাবে নিতে হবে। সে ইফ ওয়ান অর মোর ইকুইলিব্রিয়াম স্টেজ আর রিকোয়ার্ড, তুমি যে ডিজায়ার্ড এক্সট্রাকশন, ওর জন্য তুমি স্টেজ ক্যালকুলেশন করে দেখেছো তোমার একটা বা দুইটা ইকুইলিব্রিয়াম স্টেজ দরকার হয়, তো এই ক্ষেত্রে তুমি মিক্সার সেটেলার ইউজ, প্রথম তোমার ফার্স্ট চয়েস হওয়া উচিত মিক্সার সেটেলার টাইপের গুলো। ওকে, তুমি দেখো যে এরপরে এক দুইটা দিয়ে হচ্ছে না, হচ্ছে তিনটা, 3 স্টেজ আর রিকোয়ার্ড, দেন ইউজ শিফট ট্রে কলাম, প্যাক ট্রে কলাম, র্যান্ডম স্ট্রাকচার, অর হচ্ছে এই মেমব্রেন কন্ট্রাক্টর, অর এই মেমব্রেন কন্ট্রাক্টর ইউজ করতে পারো। এটা কি, এটা হচ্ছে 3 ইকুইলিব্রিয়াম স্টেজ রিকোয়ার্ড, when 3 ইকুইলিব্রিয়াম স্টেজ রিকোয়ার্ড। ওকে, আচ্ছা, যখন 4 দরকার, 4-5 পর্যন্ত হলেও তুমি এইগুলো ইউজ করতে পারো, শিফট ট্রে, প্যাক কলাম, শিফট ট্রে কলাম, প্যাক কলাম এন্ড আদার মেমব্রেন কন্ট্রাক্টর। ওকে, এই বিষয়গুলো তুমি 3টার জন্য বা 4-5 পর্যন্ত নিতে পারো, কিন্তু 5 এর বেশি হয়ে গেলে তোমার এখানে ইউজ করতে হবে যে ইফ মোর দেন 5 ইকুইলিব্রিয়াম স্টেজ আর রিকোয়ার্ড, ইউজ ওয়ান অফ দ্য সিস্টেম দ্যাট অ্যাপ্লাই মেকানিক্যাল এনার্জি টু দ্য কলাম। ওকে, ওই যে মেকানিক্যাল এজিটেটর, যে স্পেশাল পালস যেগুলো আছে, মেকানিক্যাল এজিটেটর, অর্থাৎ পালসিং বলো, মেকানিক্যাল এজিটেটর বলো, এগুলো তো আমরা মেকানিক্যাল এক্সটার্নাল এনার্জির মাধ্যমে ওই মিক্সিংটাকে আরো এইড করি, এটাকে আরো প্রমোট করি, তাই না? সো যদি 5টা স্টেজের বেশি দরকার হয়ে যায় তখন তুমি ওই ধরনের যাবা। 5টা পর্যন্ত যদি হয় তখন তুমি 2টার বেশি বা 5টা পর্যন্ত হলে 3, 4, 5 এগুলো হলে শিফট ট্রে কলাম, প্যাক কলাম বা হচ্ছে মেমব্রেন রিঅ্যাক্টর তুমি নিতে পারো। তারপর হচ্ছে তোমার ইফ 1 or 2 তুমি সিম্পল যে মিক্সার সেটেলার আছে সেটা তুমি ইউজ করতে পারো। ওকে, this is a very important topics. This is the solvent selection. হ্যাঁ, তাহলে এক্সট্রাকশন তো সম্ভব না উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ এ সলভেন্ট। কারণ বলাই হয়েছে একটা লিকুইড থেকে এক প্যাকেটের কম্পোনেন্টকে তুমি যখন রিমুভ করতে চাও, সেপারেট বা আইসোলেট করতে চাও, it will be done through the addition of another liquid phase, যেটা সলভেন্ট হিসেবে কাজ করবে এবং যার সলভিলিটি অনেক বেশি থাকবে, যার মধ্যে সলিউটের সলভিলিটি অনেক বেশি থাকবে কম্পেয়ার টু দ্য ডাইলিউয়েন্ট। ওকে, তো আমরা দেখি solvent selection, it's very crucial. Solvent selection is critical for the development of an economical extraction process. প্রসেস তো তোমাকে অবশ্যই ইকোনমিক্যাল হতে হবে, এক্সট্রাকশন প্রসেস, প্রত্যেকটা প্রসেস যদি অপারেট না কর ইকোনমিক্যাল না করলে কমার্শিয়াল অপারেট করা যাবে না। তো এর জন্য তোমার
খুবই হাইলি একটা তোমার সিলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। ওকে, তো রাইট সলভেন্ট অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে। যদি এখানে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তুমি অপারেট করলে নানামুখী ধরনের সমস্যা হবে। হ্যাঁ, সিলেকশন তো আমরা দেখি এরপর কি আছে, দ্য সলভেন্ট শুড বি হাইলি সিলেক্টিভ। Solvent should be highly selective for the desired solute and not very selective or not selective for contaminant. আমরা যে ইনিশিয়াল ফিড দিচ্ছি, ফিডের মধ্যে কি আছে, একটা সলিউট আছে আর একটা যেটা সলিউটকে ক্যারি করতেছে, তাই না, লিকুইড আর একটা থাকবে, যেটাকে আমরা ডাইলুয়েন্ট বলি। ওকে, তো এইগুলো ছাড়াও কিন্তু আরো আনডিজায়ার্ড কন্টামিনেন্ট থাকতে পারে। তো সলভেন্টটা এরকম হতে হবে, ইট হ্যাজ টু বি হাইলি সিলেক্টিভ ফর ডিজায়ার্ড সলিউট। শুধু সলভেন্টটা ওই সলিউটকে ওখান থেকে তোমার নিয়ে নেবে, হ্যাঁ, সলভিলিটির মাধ্যমে ওখান থেকে নিতে পারবে। ওখানে যে ডাইলিউয়েন্ট থাকবে তার প্রতি নন সিলেক্টিভ হোক আমরা চাই। তারপর হচ্ছে যে তোমার কন্টামিনেন্ট থাকবে, অন্যান্য ফরেন ম্যাটেরিয়াল থাকবে, তার প্রতি সে নন সিলেক্টিভ হোক আমরা সেটা চাই। ওকে, তাহলে হচ্ছে দ্য সলভেন্ট শুড বি হাইলি সিলেক্টিভ ফর ডিজায়ার্ড কম্পাউন্ড, অর্থাৎ তার মধ্যে অন্যান্য ডাইলিউয়েন্টও আসতে পারবে না, ফরেন ম্যাটেরিয়ালও আসতে পারবে না, কারণ সলভিলিটি নাই, সলভিলিটি জিরো তাদের জন্য। ওকে, সলভিলিটি ইজ হাই অনলি ফর ডিজায়ার্ড সলিউট, কারণ তুমি যেহেতু ইউ হ্যাভ দ্য প্রভিশন ফর সিলেক্ট দ্য সলভেন্ট। ওকে, তাহলে তুমি এইসব বিষয়গুলো অবশ্যই, তোমার সলিউট কি, তোমার যে ইনিশিয়াল ফিড, তার মধ্যে ডাইলুয়েন্ট কি আছে, তার মধ্যে সলিউট কি আছে, তার মধ্যে তোমার ফরেন ম্যাটেরিয়াল বা কন্টামিনেন্ট কি আছে, তুমি সেগুলো জানো, অ্যানালাইসিস করে জানতে পারবা। তো ওখানে সলিউট অ্যাপ্রোপ্রিয়েট জেনে, সবকিছু জেনে তার জন্য একটা এমন সিলেক্ট করতে হবে যার মাধ্যমে যেটা হাইলি সিলেক্টিভ ফর ডিজায়ার্ড কম্পোনেন্ট এন্ড নন সিলেক্টিভ টু ফর কার জন্য, ওই ডাইলুয়েন্ট আর হচ্ছে কন্টামিনেন্টস বা ইমপিউরিটিস। ওকে, আচ্ছা, তো এই যে সিলেক্টিভ, হাইলি সিলেক্টিভ বলতেছে, এটাকে টেকনিক্যালি আরেকটা প্যারামিটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, সেটা হচ্ছে সিলেক্টিভিটি। ওকে, বোথ দ্য সিলেক্টিভিটির আলফা, আসলে সিলেক্টিভিটি আলফা ইকুয়ালস টু কে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট, কে হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট ডিজায়ার্ড ডিভাইডেড বাই ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট আনডিজায়ার্ড। ওই যে তুমি বললাম আমরা যেটা চাই না, সলভেন্টের মধ্যে যেটা আসুক, সে ডাইলুয়েন্টও কিছু পরিমাণ চলে আসতে পারে, ফরেন ম্যাটেরিয়াল আছে, কন্টামিনেন্ট আছে, সেগুলো কিছু পরিমাণে চলে আসতে পারে, আমরা সবগুলোকে ধরো আনডিজায়ার্ড টোটাল বললাম। সো আনডিজায়ার্ডের তোমার ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট আর হচ্ছে ডিজায়ার্ডের ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্টের রেশিও, এটাকে আমরা সিলেক্টিভ বলতেছি, তাহলে সিলেক্টিভিটি বলতেছি। তাহলে সিলেক্টিভিটি আমরা চাই যত বেশি হবে, বলা যায় যে কে ডিস্ট্রিবিউশন ডিজায়ার্ড এটা তত বেশি হবে, তাই না? তো আমরা চাই হাই সিলেক্টিভিটি, কারণ হাই সিলেক্টিভিটি ক্যান গিভ হাই কে। ওকে, আবার দেয়ার একটা পসিবিলিটি আছে, সো আমরা চাই হাই সিলেক্টিভিটি এট দ্য সেম হাই কে। এই সিলেক্টিভিটিটা কিন্তু বেশি হতে পারে, কি হবে, ধরো এটা রিজনেবল বাট এটা অনেক কম, তাহলে এটা যেহেতু কম, তাহলে এটা তোমার আমি কম দিয়ে এটাকে ভাগ করলে ওই আলটিমেট রেজাল্টটা সেটা কিন্তু বেশি চলে আসে, তাই না? তাহলে ইট ক্যান বি হাই উইথ দিস ওয়ান হাই, দিস ওয়ান লো। ওকে, দিস ওয়ান হাই, দিস ওয়ান লো। হ্যাঁ, তো আমরা তাহলে সিলেক্টিভিটি হবে। সো আমরা চাই এট দ্য সেম টাইম দিস ওয়ান ইজ ভেরি হাই চাই, দিস ওয়ান ইজ ভেরি হাই চাই, অলওয়েজ এটা হাই হতে হবে, বাট এটা রিজনেবল, এটা লো। আমরা এটা রিজনেবল, এটা লো, এটাও লাভ নাই, কিন্তু লো ভালো, কিন্তু এটা রিজনেবল হতে অল্প পরিমাণ এক্সট্রাকশন হবে। আমরা এটা চাই সবচেয়ে বেশি, এটা চাই এটা বেশি এবং এটা অনেক কম। সব সময় তুমি এরকম ভাবে সিলেক্ট করবা, এটা ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট ফর ডিজায়ার ইজ ভেরি হাই, অলওয়েজ হাই হতে হবে, আর হচ্ছে এটা অলওয়েজ লো হতে হবে, তাহলে দুটো রেশিও অটোমেটিক্যালি কিন্তু হাই হয়ে যাবে সিলেক্টিভিটি। ওকে, এই কারণে বলা হয় বোথ সিলেক্টিভিটি, শুধু সিলেক্টিভিটি হাই বললে হবে না, সিলেক্টিভিটি হাই মিন্স এইটা তুলনামূলকভাবে কম, এইটা অনেক কম, তাহলে রেশিওটাও বেশি হতে পারে, তাই না? তো আমরা চাই, হ্যাঁ, সিলেক্টিভিটি হাই চাবো, আর হচ্ছে চাবো হচ্ছে ডিজায়ার্ড কম্পোনেন্ট হাই, তো তার মানে হচ্ছে এটা হাই, এটা লো। ওকে, আচ্ছা, সো দ্য সলভেন্ট শুড বি ইজি। আমি যে এই যে প্রথম মিক্সিং করলাম, কেন? ইন্টিমেট কন্টাক্টের জন্য, এক্সট্রাকশনটা ঘটার জন্য। তারপর হচ্ছে আমাকে কি করতে হবে, সলভেন্টের মধ্যে এক্সট্রাকশন সলিউট চলে আসলো, আরেকটা ফেজ, সেটা হবে এক্সট্রাক্ট ফেজ। ওকে, তো এই যে আমাকে কিন্তু ওই তোমার এই দুইটা লিকুইডকে আবার আলটিমেটলি সেপারেট করতে হবে। সো সলভেন্টটার প্রপার্টিস এরকম হতে হবে, দ্য সলভেন্ট শুড বি ইজি টু সেপারেট ফ্রম দ্য ডাইলুয়েন্ট আইদার অ্যাজ এ টোটালি ইমিসিবল ডাইলুয়েন্ট। এগেইন আমি যেটা বললাম যে ফিড
ফিডের মধ্যে সলিউট আছে, সলিউট ছাড়া বাকি অংশটা ওটাকে আমরা ফরেন কিছু ইম্পিউরিটি ছাড়া তো ভিন্ন বিষয়, যে যে ক্যারিয়ার মেইন লিকুইড সেটাকে বলা হয় ডাইলুয়েন্ট। ওকে, সো ডাইলুয়েন্ট তোমার সলভেন্টটাকে, সলভেন্ট শুড বি ইজি টু সেপারেট, টু বি সেপারেটেড ফ্রম ডাইলুয়েন্ট। ডাইলুয়েন্ট থেকে সহজে যাতে এটাকে সেপারেট করতে পারো এটা জানতে হবে। এটা কিভাবে হতে পারে? হতে পারে তোমার ইমমিসিবল হতে পারে টোটালি ডাইলুয়েন্ট, এন্ড হচ্ছে তোমার সলভেন্ট এটা টোটালি ইমমিসিবল। আর কি হতে পার্শিয়াল ইমিসিবল, ইমমিসিবল হওয়া তো প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যালি কিছুটা মিসিবল হয়ে যায়। পার্শিয়াল ইমিসিবল সিস্টেম হোয়ার সেপারেশন বাই, তো যখন পার্শিয়ালি কিছুটা মিসিবল হয়ে যায় তখনই কিন্তু সেপারেশনটা আরো তোমার সেপারেশন চিন্তা করতে হয়, তখন দুইটা সেপারেশনটা সহজ কিভাবে হয় সেটা চিন্তা করবা। তাহলে সিলেক্টিভিটি তো অবশ্যই দিতে হবে, হাই হতে হবে, এন্ড হচ্ছে রেস্ট্রিকশন কোএফিশিয়েন্ট ফর ডিজায়ার্ড কম্পোনেন্ট অলসো হাই। তারপর হচ্ছে এটা সেপারেশন, ইজ অফ সেপারেশন, সহজে যাতে তুমি ডাইলুয়েন্ট থেকে সেপারেট করতে পারো এটা হতে হবে। পাশাপাশি কি হতে হবে, দ্য সলভেন্ট শুড বি নন টক্সিক। তুমি একটা টক্সিক ইউজ করেছো, সবগুলোকে পয়জনাইজ করে দিবে, অনেক কিছুকে টক্সিক হতে পারবে না। নন করোসিভ, চেষ্টা করতে হবে নন করোসিভ, তাই না? কারণ তুমি যে মেকানিক্যাল ইকুইপমেন্টের মধ্যে যে প্রসেসটাকে ক্যারি আউট করবা ওটাকে যদি সে ড্যামেজ না করে, নন করোসিভ হতে হবে। রেডিয়ালি অ্যাভেলেবেল, এটা খুব দাম পাওয়া যায় না এরকম নেওয়া যাবে না, এটা সহজে অ্যাভেলেবেল হতে হবে যাতে করে কমার্শিয়াল অ্যাপ্লিকেশনে সবসময় এটা অ্যাভেলেবেল থাকে। কেমিক্যাল স্টেবল, তুমি এরকম নিয়েছো একটু হিট ট্রান্সফার টেম্পারেচারটা কোনো কারণে বেড়ে গেল, এটা ডিকম্পোজ করেছে, এটা হতে পারবে না, এটা কেমিক্যালি স্টেবল হতে হবে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে। ওকে, এন্ড হচ্ছে ইনএক্সপেন্সিভ হতে হবে, দামে কম হতে হবে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, কেমিক্যালি স্টেবল, রেডিয়ালি অ্যাভেলেবল, নন corrosive, non toxic. Okay, so this is the very very good question for us to ask you. হ্যাঁ, এটা আমরা অনেক সময় এটা তোমাদের জিজ্ঞেস করি কারণ এটা তো প্র্যাকটিক্যাল একটা বিষয়। কিভাবে সলভেন্ট সিলেকশন কি করতে হবে, সলভেন্ট সিলেকশন সম্পর্কে বিস্তারিতভাবে জানাও। তো তোমাকে এই যে বিষয়গুলো, শুধু কারো সিলেক্টিভিটি অনেক বেশি, হ্যাঁ, তোমার এই যে সেপারেশনের সমস্যা থাকতে পারে, কারো সিলেক্টিভিটি সেপারেশন ভালো, সিলেক্টিভিটি ভালো সেপারেশনও ভালো সহজে হয়ে যায়, কিন্তু এটা অ্যাভেলেবেল না, তাহলে তো নেওয়া যাবে না। কেমিক্যালি আনস্টেবল, হ্যাঁ, কেমিক্যালি স্টেবল না, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না, এক্সপেন্সিভ হতে পারে, তাহলে তুমি সেটা দিতে পারবে না। তাহলে আমাকে এই যে মূলত হচ্ছে তোমার এই বি, এটা 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 এইগুলাকে তোমার অবশ্যই চিন্তা করে, হ্যাঁ, এই যে প্লাস এগুলো চার সবগুলো, এই সবগুলোকে অবশ্যই চিন্তা করে তোমাকে আলটিমেটলি সলভেন্ট সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা এখন দেখলাম আমরা কিভাবে আমরা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা দেখলাম। এখন পর্যন্ত কি দেখলাম? এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা জানলাম সেটা হচ্ছে তোমার এক্সট্রাকশন, এক্সট্রাকশনের প্রিন্সিপাল দেখলাম, অপারেশন দেখলাম, এক্সট্রাকশনের আমরা টাইপ দেখলাম, এক্সট্রাক্টর টাইপ এক্সাম্পল দেখলাম, তার ফিচার গুলো দেখলাম, প্রপার্টিজ সে তোমার বিসকাস বা যদি লিকুইডটা লোডেড উইথ সলিড হয় তাহলে তুমি কোনটা নিবা, তারপর হচ্ছে তোমার যদি করসিভ হয় তাহলে তুমি কোনটা নিবা, তাই না? এই ধরনের টাইপ গুলো আমরা দেখলাম। তারপর আমরা কি দেখলাম, আমরা কিভাবে আরো একটু দেখলাম থাম্ব রুল দেখলাম। হ্যাঁ, থাম্ব রুল গুলোর মধ্যে যেমন কয়টা স্টেজ according to the number of stages required for desired separation, so দুইটা একটা দুইটা হলে মিক্সার সেটেলার, দুইটা তিনটা এগুলো হলে কি নিবা, ওই প্যাকড কলাম, ট্রেস কলাম, বা চারটা পাঁচটা পর্যন্ত যেতে পারো। পাঁচটার বেশি হয়ে গেলে তোমাকে ওই মেকানিক্যাল এজিটেটর এনার্জি ইনপুট দেওয়া হয়, এই সিস্টেমগুলো নিতে হবে, সেটা দেখলাম। তারপর আমরা কি দেখলাম, তারপর দেখলাম হচ্ছে সলভেন্ট সিলেকশন। সলভেন্ট সিলেকশনটা কি কি, সিলেক্টিভিটি এবং হাই ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট ফর ডিজায়ার্ড কম্পোনেন্ট, তারপর হচ্ছে সেপারেশন সহজ হবে, তারপর হচ্ছে নন করোসিভ, নন টক্সিক, তারপর হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল, তারপর হচ্ছে চিপ হবে, ইনএক্সপেন্সিভ হবে, তাই না? এই বিষয়গুলো এখন এই হচ্ছে সিলেকশনের যেগুলোতে গেল। তো আমরা এখন এক্সট্রাকশনের যে তোমার অপারেশনাল যে মুড সেগুলো আমরা দেখি। হ্যাঁ, তো একটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন, এটা হচ্ছে ফ্লো ইন টার্মস অফ, এটা হচ্ছে ফ্লো ডিরেকশনের উপর ভিত্তি করে। হ্যাঁ, আমরা যেমন ইয়েতে দেখেছি না ডিস্টিলেশন কলামের মধ্যে, ঠিক এরকমও কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন, এটাকে বলা হয় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দ্য মোস্ট কমন টাইপ অফ এক্সট্রাকশন ক্যাসকেড এক্সট্রাকশন ক্যাসকেড ইজ দ্য কাউন্টার কারেন্ট সিস্টেম শোন ইজ মেটেরিয়ালি বিলো। এই যে আমরা এখানে দেখিয়েছি সে অনেকগুলো, একটা স্টেজ, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, এরকম করে স্টেজ, যেতম স্টেজ, n-1তম স্টেজ, nতম স্টেজ। ওকে, তাহলে কি থাকবে, একটা ফিড থাকবে প্রথমে। হ্যাঁ, সে এখানে ফিড, এফ ফিড, ফিড হচ্ছে এফ, হ্যাঁ, ইকুয়ালস টু কি বলেছি, আর নট। আর নট কি,
আর কি, আর কেন আসলো? এফ মানে তোমার সহজে বলছি ফিড। আর কি, তো এই ফেজটাকে, এখানে তো দুটো লিকুইড ফেজ, হ্যাঁ তাই না? তো এই যে উপরে ফিড, এইটাকে বলা হয় রেফিনেট। রেফিনেট ওখান থেকে আর আসছে রেফিনেট। ফিডের যে অংশটা, ফিড তো তুমি এখানে দিলা, পরবর্তীতে তো সবসময় এটাকে ফিড বলা যাচ্ছে না, তাই না? তো ফিড সংশ্লিষ্ট যে ফেজটা আছে এটাকে আমরা, তাহলে এখানে আমরা দুটো ফেজে ভাগ করি, হ্যাঁ ফুল অপারেশনে টেকনিক্যালি আমরা দুটাই ওয়ার্ড ব্যবহার করি। একটা হচ্ছে রেফিনেট। রেফিনেট মানে ইনিশিয়াল যে ফার্স্ট ফিড যেটা, ওইটা সলিউট আর ডাইলুয়েন্ট এগুলা মিলিয়ে, সাথে অন্য কিছু থাকতে পারে। তো ওই যে তোমার ফিড সংশ্লিষ্ট যেটা, ওটাকে রেফিনেট ফেজ বলে, হ্যাঁ। আর হচ্ছে এই যে তুমি সলভেন্ট দিচ্ছ এদিক থেকে, কাউন্টার কারেন্ট যেহেতু বলছি আমি, এদিক থেকে ফিড দিলাম, সে ফিড এফ, এফ নট তার ফ্লো রেট, ওকে, এফ বা আর নট তার টোটাল ফ্লো রেট। এখানে এফ ডি বলতেছি, এফ ডি ফ্লো রেট অফ ডি, ডি মানে কি ডাইলুয়েন্ট, হ্যাঁ, অর্থাৎ ওই যে সলিউট ছাড়া বাকি যে তোমার ডাইলুয়েন্ট আছে তার ফ্লো রেট। আর এক্স নট, এর মধ্যে হচ্ছে যে সলিউট আছে সে সলিউটের কনসেন্ট্রেশন, তাই না? তুমি তাহলে ফিড দিলা, তাহলে আমার কি লাগবে? কাউন্টার কারেন্ট অপোজিট দিক থেকে একটা, অপোজিট ডিরেকশন থেকে আমার একটা সলভেন্ট দিতে হবে, হ্যাঁ সলভেন্ট ফেজ দিতে হবে। এই যে আমি সলভেন্ট দিচ্ছি, এটা nতম স্টেজ, তাহলে এখান থেকে হচ্ছে en+1, এই যে ই এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট অর্থাৎ ম্যাচটা কোথা থেকে আসতেছে? রেফিনেট থেকে এক্সট্রাক্ট ফেজে চলে আসতেছে। তাহলে উপরে অংশটাকে তুমি যেভাবে চিন্তা করতে পারো, একটা হচ্ছে লিকুইড, এটা হেভিয়ার হবে, এটা ইট ক্যান বি কম্পেয়ার টু দা, ওই গ্যাস লিকুইড হিসেবে যদি চিন্তা করো, ইট ক্যান বি কম্পেয়ার টু দা লিকুইড ফেজ। আর এক্সট্রাক্ট, এটা হচ্ছে তোমার ইট ক্যান বি কনসিডার্ড এজ এ ভেপর ফেজ, হ্যাঁ। কারণ এগুলাকে আমরা ডিনোট করব, এই যে এক্সট্রাক্ট ফেজের কম্পোজিশন গুলাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করব। আমরা যে ডিস্টিলেশন, অ্যাবজর্পশন, স্টেপিং যেগুলো পড়েছি না, ওখানে আমরা গ্যাস ফেজের কম্পোজিশনকে আমরা কি বলেছিলাম? ওগুলো হচ্ছে তোমার ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করেছি। এখানে হচ্ছে এক্সট্রাক্ট ফেজের কম্পোজিশনকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করব। সো এক্সট্রাক্ট ক্যান বি কনসিডার্ড, মানে নিজের চিন্তার জন্য এটাকে তুমি চিন্তা করতে পারো হচ্ছে ভেপর ফেজ হিসেবে, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে, এই যে আমরা প্রথমে এখান থেকে আমরা একটা ফার্স্ট লিকুইড ফিড রেফিনেট দিলাম, এখানে যাচ্ছে উপর থেকে, এই পাশ থেকে আসতেছে কি তোমার এক্সট্রাক্ট ফেজ বা সলভেন্ট দিচ্ছ, হ্যাঁ। আসলো আসলো আসলো, মিক্সিং হলো, কিছু সময় পরে ফ্লো তো কন্টিনিউ হচ্ছেই, কিছু সময় পরে মিলে 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 সবগুলো একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে, তাই না? সো এই যে আমরা এক্সট্রাকশনে তোমার এই দেখো, এই যে তোমার স্টেজ এখানে যে তুমি দেখাচ্ছ, এই প্রত্যেকটা স্টেজ কিন্তু উইল বি ইন ইকুইলিব্রিয়াম। আগের যে প্রসেস গুলো ছিল, ডিস্টিলেশন, অ্যাবজর্পশন, স্টিপিং যেমন ইকুইলিব্রিয়াম ছিল, এগুলো প্রত্যেকটা স্টেজকে আমরা ইকুইলিব্রিয়াম চিন্তা করব, 1 2 j n-1 n, ওকে। তাহলে আমরা এই ডিনোমিনেশন গুলো এখান থেকে কি বোঝাচ্ছি? আর এন। আর এন বলতে কি বোঝাচ্ছে? আর এন হচ্ছে তোমার nতম স্টেজ থেকে যে রেফিনেটটা বের হয়ে যাচ্ছে, ওই রেফিনেটের ফ্লো রেট। তাহলে এটা কি, এর মধ্যে ডাইলিউয়েন্টও আছে, তার মধ্যে সলিউটও আছে, আর অন্য কিছু যদি থেকে থাকে সলভেন্ট, সেটাও আছে। আর অ্যাকশন বলতে কি বোঝাচ্ছ? অ্যাকশন হচ্ছে concentration of solute in the refinate phase leaving from nতম স্টেজ। nতম স্টেজ থেকে যেই রেফিনেটটা বের হয়ে যাচ্ছে, সেই রেফিনেটের মধ্যে সলিউটের কনসেন্ট্রেশন। এফডি কি? ওই যে ফ্লো অফ ডাইলুয়েন্ট, ফ্লো অফ ডাইলুয়েন্ট, ওকে। একইভাবে এখানে দেখো, এই যে এস, এটা ই বলতেছি, এফ এস কি? ফ্লো অফ সলভেন্ট। yn+1, এটা মানে কি? ওই যে ইনিশিয়াল যে ফিডটা নিয়েছো, ইনিশিয়াল সলভেন্ট নিয়েছো সেপারেটিং এজেন্ট, ওই সলভেন্টের মধ্যে তোমার সলিউটের কনসেন্ট্রেশন যদি জিরো থাকে জিরো, আর যদি তোমার পজিটিভ এক্সিস্ট করে তাহলে সেই ভ্যালুটা দিবা, ওকে। ই এখানে n+1, এখানে জিরো দিচ্ছি মানে কি, এখানে তার স্টেজ নাই, জিরোতম স্টেজ থেকে আসতেছে। আর এখানে যদি n বলি, এটা চিন্তা করবা অন্য একটা দিক থেকে আসতেছে, এটা হচ্ছে en+1, আগে যেভাবে আমরা ডিনোট বা এগুলো আমরা যে নাম্বারিং গুলো যেভাবে আমরা করেছি, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে তোমার, তাহলে প্রত্যেকটা স্টেজ ইন ইকুইলিব্রিয়াম। সে যেতম স্টেজ নিয়ে যদি আমি কথা বলি, তো যেতম স্টেজের মধ্যে উপর থেকে রেফিনেট ফেজ আসতেছে হচ্ছে x-1, মানে j-1, এই ঠিক আগের স্টেজ থেকে লিকুইড রেফিনেট আসতেছে। তো ওখানে হচ্ছে ইন রেফিনেট ফেজে সলিউটের কনসেন্ট্রেশন হচ্ছে x-1, ওকে, এটা দিলা। আর হচ্ছে এখানে কি আসতেছে? এখান থেকে আসতেছে যেটা, এটা যদি জে হয় তাহলে এটা j-1, তাই না? তাহলে এখান থেকে যে সলভেন্ট এক্সট্রাক্ট আসতেছে, তার মধ্যে সলিড কনসেন্ট্রেশন y and j+1, তাই না? এটা আসলো, এটা আসলো, মিক্সিং হচ্ছে, মিক্সিং হয়ে ইন্টিমেট কন্টাক্ট, এক্সট্রাকশন হলো, তারপরে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেছে, এটা লিভ করতেছে। এই যে এক্স লিভিং স্টিম, এক্স জে আর ওয়াই জে, দিস টু আর ইন ইকুইলিব্রিয়াম, তাই না? এটা তো তোমার আমরা ইকুইলিব্রিয়ামের মেন পড়েছি। লিভিং স্টিম গুলো, এটা হচ্ছে এই যে লিভিং, এই লিভিং স্টিম গুলো ইকুইলিব্রিয়াম থাকবে, এটা কিন্তু পাসিং।
This is passing stream, this is passing stream, this passing stream not in equilibrium, they are connected to each other by operating line. Okay, same এখানে একটা equilibrium relationship বা লাইন থাকবে, operating relationship বা লাইন থাকবে। ওকে, operating লাইন থাকবে। তাহলে এই হচ্ছে আমরা যদি এখানে আমরা এই স্টেজের জন্য, যেতম স্টেজের জন্য ম্যাটেরিয়াল ব্যালেন্স করে একটা অপারেটিং লাইন ড্র করতে চাই, তাহলে এটাকে নিয়ে এই যে ইনিশিয়াল 1 এটা নিবা, ফুল এখানে নিচ্ছ, এই যে ম্যাচ ব্যালেন্স এনভেলপ এর এগেইনস্টে তুমি একটা ম্যাটেরিয়াল ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স করে ওটাকে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স করে তুমি ওটাকে সলভ করবা ফর এক্স ওয়াই। ওখান থেকে তুমি কি পেয়ে যাবা? অপারেটিং লাইন পেয়ে যাবা ফর যে অপারেটিং লাইন মেইন। ওকে, তো আমরা এখন হচ্ছে একটু এই যে এগুলো যাতে কোনো ভুল না হয়, হ্যাঁ, আমরা নোমেনক্লেচার গুলো একটু দেখে নেই ফর এক্সট্রাকশনে। সো এক্সট্রাকশনের মধ্যে এই যে এস বলতে কি বোঝাচ্ছে? অবশ্যই সলভেন্ট বা সেপারেটিং এজেন্ট অ্যাডেড ফর দ্য সেপারেশন। এস বলতে এটা বোঝাচ্ছে। এটা কিন্তু বারবার আর বলার সুযোগ নাই, এটা তোমরা যাতে এই দেখলে যে বুঝতে পারো। ডি হচ্ছে ডাইলুয়েন্ট, কেমিক্যাল দ্যাট সলিউট ইজ ডিজলভড ইন। প্রথম যে ফিডে কি থাকবে? সলিউট থাকবে। এই সলিউটটা যার মধ্যে ডিজলভ অবস্থায় আছে সেটা হচ্ছে ডাইলুয়েন্ট। ওকে, আর এ মানে কি? সলিউট, হ্যাঁ, যেটাকে আমরা ম্যাটেরিয়াল বিং এক্সট্রাক্টেড যেটা বলতেছি। তাহলে আমরা প্রথমে দেখে নিলাম এ কি, ডি কি, এস কি। উপরে উঠে এখানে রেশিও বলা আছে, যে বড় এক্স তে আছে জে ওয়াই এফ ডি এফ এস। এফ এস মানে কি? সলভেন্টের, অনলি সলভেন্টের ফ্লো রেট। এফ ডি মানে কি? ফ্লো রেট অফ ডাইলুয়েন্ট, ইন দা, অফকোর্স এটা হচ্ছে রেফিনেট ফেজে, এটা হচ্ছে এক্সট্রাক্ট ফেজে। তারপর ওয়াই জে, ওয়াই মানে কি? বড়, যেহেতু দেখাচ্ছি আমি ওয়াই জে বড়, এটা হচ্ছে রেশিও। তাহলে হচ্ছে এটা কি বোঝাচ্ছে? ওয়েট রেশিও অফ সলিউট ইন সলভেন্ট। ওয়াই যেহেতু সলভেন্ট বা ইন এক্সট্রাক্ট, লিভিং যে দিছ যেতম স্টেজ থাকে, লিভিং স্টেজ যে এ কে, তাহলে এটা আমি কি বলতে পারি? কেজি এ ডিভাইডেড বাই কেজি এস, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এক্স মানে কি? অবশ্যই রেফিনেট ফেজের। তাহলে সলিউট ইন রেফিনেট ফেজ, এটা কি বলতে পারি? ওয়েট রেশিও সলিউট ইন ডাইলুয়েন্ট লিভিং দ্য স্টেজ জে। তাহলে কেজি এ ইন রেফিনেট ফেজ ডিভাইডেড বাই কেজি ডি ইন রেফিনেট ফেজ, তাই না? আচ্ছা, আমরা এগুলো দেখলাম। আরো কি দেখতে পারি? এম মানে কি? মিক্সড স্ট্রিম, হ্যাঁ, এই যে আর এফ দেয়া আছে রেট, উপর হচ্ছে রেট, সেটা হচ্ছে আর এফ কি? আর এফ হচ্ছে ফ্লো রেট অফ রেফিনেট। তারপর হচ্ছে ই কি? ইএফ ফ্লো রেট অফ এক্সট্রাক্ট, টোটাল এগুলো কিন্তু। তারপরে এস দেয়া আছে ফ্লো রেট অফ ফ্লো রেট অফ সলভেন্ট। তারপর হচ্ছে এফ বলা আছে, এটা ডি কিনা এক্সট্রাক্ট, এটা ফিট, ফ্লো রেট অফ ফিট এফ। ওকে, তারপর এফ ইকুয়াল টু আর নট, এখানে এফ ইকুয়াল টু দেখো আর নট, ওই যে তোমার ডেফিনেট বলতেছি আমরা, ফিট রেট এন্টারিং দ্য এক্সট্রাক্টর। এফ ইকুয়াল টু আর নট, যে রেটে ফিটটা ইনিশিয়াল ফার্স্ট স্টেজে তোমার ফিট দেওয়া হলো। এস ইকুয়াল টু ই এন প্লাস 1, মানে কি? এন তম স্টেজে যেই তুমি সলভেন্ট ফিট দিচ্ছ। ওকে, ইউ1 কি? এখানে কি ই জে দিছে, ই জে কি মানে? জে তম স্টেজ, ইজ কি? জে তম যে স্টেজটা, ওখান থেকে যে এক্সট্রাক্ট ফেজ বের হয়ে গেল তার ফ্লো রেট। আর যে তুমি স্টেজ থেকে যে রেফিনেট ফেজ বাম দিকে বের হয়ে গেল তার ফ্লো রেট। ওকে, জেড এ জেড বি ফিট কনসেন্ট্রেশন। তাহলে আমরা দেখো এগুলো উপর থেকে দেখি একই রকমের। এ এক্স ছোট, কিন্তু এগুলো দেখো ছোট, আর এগুলো ছিল বড়। বড় হলে রেশিও ছোট হলে ছোটগুলো ইউজ করবো হচ্ছে ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে, বড়গুলো ইউজ করবো হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এক্স ইকুয়াল টু দেখো এক্স এ, এটা কি? এক্স এ জে এর মানে কি? এইটা কি বোঝাচ্ছে? এক্স এ জে হচ্ছে তোমার যে তম স্টেজ থেকে যেই রেফিনেট ফেজ বের হচ্ছে সেই রেফিনেট ফেজে সলিউট এর কনসেন্ট্রেশন। হ্যাঁ, সলিউট কিন্তু একাধিক থাকতে পারে, এ বি সি এগুলো থাকতে পারে, ওগুলো আমরা আসতেছি আস্তে আস্তে। এটা কি? এক্স ডি জে তম স্টেজের থেকে, যে রেফিনেট বের হয়ে যাচ্ছে সেই রেফিনেটের মধ্যে ডাইলুয়েন্টের কনসেন্ট্রেশন। ওকে, এক্স এস, নিচে দেখো এস, আবার জে। তাহলে এই যে আমরা বলছি, ধরে নিচ্ছি তোমার ডাইলুয়েন্ট আর হচ্ছে সলভেন্ট ইমমিসিবল। এটা যদি পারফেক্টলি ইমমিসিবল হয় ভালো, প্র্যাকটিক্যালি তো আসলে কিছুটা মিসিবল হয়ে যায়।
তাহলে রেফিনেট ফেজের মধ্যেও সলিউট তো থাকবে, ডাইলিউয়েন্ট তো থাকবে, ইন প্রিন্সিপাল কিছু পরিমাণে সলভেন্ট থাকতে পারে। আবার এক্সট্রাক্ট ফেজের মধ্যে সলিউট থাকবে, সলভেন্ট থাকবে এবং কিছু পরিমাণে ডাইলিউয়েন্টও থাকতে পারে। সো আমরা এই যে এক্স এস জে, এক্স মানে অবশ্যই রেফিনেট ফেজে, এস মানে রেফিনেট ফেজের মধ্যে তোমার সলভেন্টের কনসেন্ট্রেশন, এটা কোন কোন স্ট্রিম, যেতম স্টেজ থেকে যেই এক্স তোমার রেফিনেট স্ট্রিম বের হচ্ছে সেটা। একইভাবে দেখো এই যে ওয়াই এ জে, ওয়াই এ জে মানে কি, যেতম স্টেজ থেকে যেই এক্সট্রাক্ট বের হয়ে যাচ্ছে সেই এক্সট্রাক্টে এ এর কনসেন্ট্রেশন, সলিউটের কনসেন্ট্রেশন। তারপর হচ্ছে তোমার ডাইলুয়েন্ট, যেতম স্টেজ থেকে যে এক্সট্রাক্ট বের হয়ে যাচ্ছে সেই এক্সট্রাক্টের মধ্যে ডাইলুয়েন্টের কনসেন্ট্রেশন। ওয়াই এস জে, যেতম স্টেজ থেকে যে এক্সট্রাক্ট বের হয়ে যাচ্ছে সেই এক্সট্রাক্টের মধ্যে সলভেন্টের কনসেন্ট্রেশন। ওকে, সো এই বিষয়ে যাতে আন্ডারস্ট্যান্ডিং এ কোনো ধরনের তোমার কনফিউশন না থাকে। ওকে, এগুলো আমি এত সময় নিয়ে দেখানোর অর্থ হচ্ছে আগে বুঝতে হবে, এই যে উপরে এর পরবর্তীতে প্রবলেম সলভ করবো এক্স ওয়াই এই যে এ বি সি আই এগুলো ইউজ করবো, এগুলো যাতে তুমি কনফিউজ না হও, আন্ডারস্ট্যান্ডিং যাতে ক্লিয়ার থাকে, সেই জন্য আমি একটু সময় নিয়ে এই বিষয়গুলো দেখালাম। অবশ্যই এগুলাকে তোমাকে ভালো করে বুঝতে হবে টু অ্যাভয়েড এনি কনফিউশন। আচ্ছা, এখন আমরা একটু দেখি তাহলে যেহেতু কাউন্টার কারেন্ট এক্সট্রাকশন, তো এখানে একটা নির্দিষ্ট সেপারেশন পেতে হলে কয়টা স্টেজ লাগবে, তো তারপর তুমি ডিজাইন কিভাবে করবা, এইগুলো একটা প্রশ্ন চলে আসে। যেহেতু এটা ইকুইলিব্রিয়াম স্টেজ, তো এখানেও আমরা ম্যাককেপ-থিয়েল মেথডটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। একইভাবে এখানে আমরা ক্রিমজার ইকুয়েশন অ্যানালিটিক্যাল সলিউশনকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো ম্যাককেপ-থিয়েল মেথডটা কি আমরা সবাই জানি, এর মধ্যে এটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন গ্রাফিক্যাল মেথড, এর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম লাইন থাকবে, এর মধ্যে একটা অপারেটিং লাইন থাকবে। আমরা চাই অবশ্যই যাতে অপারেটিং লাইনটা স্ট্রেট বা লিনিয়ার থাকে, আর তোমার ইকুইলিব্রিয়াম লাইনটা এটা তোমার নন লিনিয়ারও হতে পারে। হ্যাঁ, তো আমাদের যে এখানে আমরা একটু স্কিমেট এটা দেখিয়ে নিলাম, কাউন্টার কারেন্ট এক্সট্রাকশনটা দেখিয়ে নিলাম ঠিক আগের যে এটা ছিল। তো আমাদের অ্যাজাম্পশনস অবশ্যই অ্যাজাম্পশন গুলো যেগুলো রয়েছে আইসোথার্মাল সিস্টেম, তোমরা আমরা গতদিনও বলেছি সিস্টেম কেন তোমার আইসোথার্মাল রাখা হচ্ছে। তোমার তো ডিস্টিলেশনে তো টেম্পারেচার গুলো ভেরি করছে, হ্যাঁ, কিন্তু আমরা অ্যাবজর্পশন স্টিপিনে আইসোথার্মাল রেখেছি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানেও আমরা আইসোথার্মাল রাখবো, তার কারণ হচ্ছে ওই যে তোমার এর মূল উদ্দেশ্য হচ্ছে তোমার ম্যাককেপ-থিয়েল অ্যানালিসিসে অপারেটিং লাইনটা যাতে লিনিয়ার রাখা যায়, তাই না? তো এটা রাখলে এনার্জি ব্যালেন্স অটোমেটিক্যালি স্যাটিসফাইড, হ্যাঁ, লোকাল গ্রেডিয়েন্ট থাকবে না, তো হচ্ছে তোমার ওখানে কোনো ভ্যাপোরাইজেশন বা এইসব হবে না। তো আইসোবারিক প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখলাম, আর আইসোথার্মাল একই রকমের এটা রাখলে কি হয়, একটা সিঙ্গেল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউজ করা যায়। হ্যাঁ, এই প্রসেসগুলোর জন্য যদি তোমার টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? another reason why we use তোমার এই আইসোথার্মাল, আমরা অ্যাবজর্পশন স্টিফেন আইসোথার্মাল অ্যাজাম্পশন ছিল, এখানে অ্যাজাম্পশন কারণ হচ্ছে একটা সিঙ্গেল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ আমরা পেতে পারি। তো আইসোবারিক অবশ্যই আমরা প্রেসারে ভেরিয়েশন চাই না। হিট অফ মিক্সিং ইজ নেগলিজিবল, আগে যে আমরা হিট অফ অ্যাবজর্পশন স্টিপিং যেগুলো বলেছিলাম নেগলিজিবল, এগুলো হচ্ছে নেগলিজিবল, এখানে ধরে নিয়েছি। এই তিনটাই কেন, কারণ এজ এ অ্যাটেম্পট, কারণ এগুলোর দরকার হচ্ছে টু অপারেটিং লাইনের যে স্লোপটাকে এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। ওকে, আচ্ছা, তারপর 4a অ্যানাদার, যদি ডাইলুয়েন্ট কোনটা, যার মধ্যে সলিউটটা ডিজলভ থাকবে, আর সলভেন্ট ওই যে অ্যানাদার ফেজ যার মধ্যে ওই ডাইলুয়েন্টকে ছেড়ে চলে আসবে এক্সট্রাকশনের মাধ্যমে। ডাইলুয়েন্ট এবং সলভেন্ট আর টোটালি ইমমিসিবল যদি হয়, প্রবলেম তো অনেক সহজ হয়ে গেল। টোটালি ইমমিসিবল যদি হয় ডাইলুয়েন্ট, তাহলে আমি টোটালি ইমমিসিবল মানে কি, এখান থেকে ডাইলুট ইনিশিয়ালি ছিল, এখান থেকে তো আর এক্সট্রাক্ট ফেজে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইমমিসিবল। আর সলভেন্ট যদি একবার টোটালি ইমমিসিবল উইথ ডাইলুয়েন্ট হয়, তাহলে তো তোমার এটা এক্সট্রাক্ট ফেজ ছেড়ে রেফিনেট ফেজে কোনো সলভেন্ট যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এফ ডি যদি টোটালি ইমমিসিবল হয়, এফ ডি flow rate of solvent throughout the full process will remain constant. ওকে, তারপর হচ্ছে তুমি যদি চিন্তা করো, তারপর বলা হচ্ছে যদি টোটালি ইমমিসিবল হয়, সলভেন্ট ফ্লো, এই যে টোটাল যে প্রসেস প্রত্যেকটা স্টেজের মধ্যে সলভেন্ট ফ্লো সেম থাকবে, তাই না? তাহলে তো আমাদের প্রবলেম আরো সহজ হয় আর কি, এটাকে ম্যাককেপ-থিয়েল অ্যানালিসিসের তোমার লিনিয়ার একটা অপারেটিং লাইন পেতে।
when fourth assumption is valid, যখন এটা ভ্যালিড হবে তাহলে আমরা কি বলতে পারি FD, flow rate of diluent, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, diluent flow rate কেজি ডি এত কনস্ট্যান্ট, FS solvent flow rate কেজি পার আওয়ার কনস্ট্যান্ট, তাই না? তাহলে এখন তুমি FG, এটা F solvent flow rate লিখতেছো, এটা হচ্ছে diluent flow rate, এটা হচ্ছে solvent flow rate, তাহলে তোমাকে রেশিও ইউজ করতে হবে। ওকে, ঠিক আছে, আগের মতো। সো আমরা এখন এটাকে আমরা এখন একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স করি, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স অ্যারাউন্ড জে স্টেজ টু ডেরাইভ কি, টু ডেরাইভ হচ্ছে কি অপারেটিং লাইন ডেরাইভ করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্সটা লিখলাম, এই যে আমরা ম্যাচ ব্যালেন্স এনভেলপ লিখলাম আর ড্র করলাম, এর এগেইনস্ট একটা কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখবো। তাহলে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স কি হচ্ছে FS1। সে তুমি যদি চিন্তা করো FSY1, এখানে এই যে কোনটা FS চলে যাচ্ছে, কোনটা এই FS, এটা যাচ্ছে আউট, এটা যাচ্ছে FS মানে সলভেন্ট ফ্লো রেট মাল্টিপ্লাইড বাই সলিউট রেশিও ইন এক্সট্রাক্ট। তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম এই যে সলিউটটা এক্সট্রাক্ট ফেজে কতটুকু যাচ্ছে, প্লাস হচ্ছে এই যে এখানে তো লিকুইড হিসেবে যাচ্ছে, তাই না? তাহলে প্লাস FD মাল্টিপ্লাইড বাই XJ, তাহলে হচ্ছে এখান দিয়ে কতটুকু যাচ্ছে আউটগুলো, আউট ইন refinate as a refinate, out as a extract, total out, তাই না? টোটাল ইন কি, এই যে এখানে ইন হচ্ছে FS মাল্টিপ্লাইড বাই YJ প্লাস 1 প্লাস FD মাল্টিপ্লাইড বাই X0। ওকে, তাহলে এই হচ্ছে তোমার ইন হলো টোটাল ইন অফ সলিউট, টোটাল আউট অফ সলিউট এই ম্যাচ ব্যালেন্স এনভেলপে। তো এখন এটাকে আমরা যদি, তাহলে এগেইন আমি বলছি বড় ওয়াই এটা রেশিওতে, কারণ এখানে তো আমরা এটা কি, এটা উইথ রেসপেক্ট টু সলভেন্টের রেসপেক্টে, হ্যাঁ, কারণ আমরা তো সলভেন্ট ফ্লো রেট ইউজ করতেছি এখানে। আমরা FD এটা কি উইথ রেসপেক্ট টু এটা রেসপেক্টে, তাই না? তাহলে আমরা ওয়াই বড় এক্স ইউজ করতেছি। সো এখান থেকে আমরা যদি আমরা এটাকে সলভ করি ফর ওয়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ইউর YJ প্লাস 1, এটা দিস ইজ ইউর অপারেটিং লাইন, তাই না? এগেইন আমরা দেখতে পাচ্ছি এখানে YJ প্লাস 1 আর এখানে XJ, দ্যাট ইজ এইটা এবং এটা পাসিং স্ট্রিমকে। সো অপারেটিং লাইন সেই অ্যাবজর্পশন স্ট্রিপিং ডিস্টিলেশনের মতোই এখানেও তোমার দুইটা পাসিং স্ট্রিমকে, এই হচ্ছে তোমার XJ, এই যে এটা হচ্ছে এটা তো ছোট এক্স দেখিয়েছি, এটা ইকুইভ্যালেন্ট বড় এক্সটা হচ্ছে এটা, আর এই যে এটা দেখাচ্ছ এটা হচ্ছে এটা, দ্যাট ইজ তাহলে আমরা অপারেটিং লাইন কাকে কানেক্ট করছে, দুইটা পাসিং স্ট্রিমকে, একইভাবে এই দুটাও তোমার অপারেটিং লাইনে কানেক্টেড থাকবে। ওকে, আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে তোমার ইন্টারসেপ্ট। তাহলে এই হচ্ছে স্লোপ কি FD তোমার ডাইলুয়েন্ট ফ্লো রেট ডিভাইডেড বাই FS সলিড ফ্লো রেট, সলভেন্ট ফ্লো রেট। এই হচ্ছে তোমার আগে যে LG ছিল, LG ক্যারিয়ার গ্যাস, তারপর হচ্ছে L লিকুইড সলভেন্ট। সো একইভাবে তো এই যে এখানে ছিল FD আর হচ্ছে FS। ওকে, এই হচ্ছে তোমার ইনিশিয়াল ফিট ফেজে যেটা ডাইলুয়েন্ট ছিল, আর এটা হচ্ছে তোমার এক্সট্রাক্টে সলভেন্ট ছিল। ওকে, X, আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে Y ইকুয়াল টু mx প্লাস c। সো এটা যেহেতু এই থার্ড অ্যাজাম্পশন, ফোর্থ এই অ্যাজাম্পশন বলছি দুটেই যদি টোটালি ইমিসিবল হয়, তাহলে অবশ্যই FD এবং FS কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই FD FS এর রেশিও তো অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই লাইনটা টোটালি কি হবে, Y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি হলো, এটা হচ্ছে তোমার লিনিয়ার হয়ে গেল। এখন আরো আরেকটা পয়েন্ট কি, এই হচ্ছে ইন্টারসেপ্ট, এই হচ্ছে ইন্টারসেপ্ট। তখন আমরা এখন আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা একটু দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা দেখো এই হচ্ছে আমার ইকুয়েশন আসলো। তো আমরা এখন দেখি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় চলে আসে, ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ গুলো কি হবে। হ্যাঁ, একটা সলিউট ডাইলুয়েন্টের মধ্যে আর হচ্ছে সলভেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, সলভিলিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট ইউজ হবে, তাই না? তো ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, তো এই দেখো এই ডাটাগুলো কেন এখানে দেওয়া হচ্ছে তোমার ওই ইকুইলিব্রিয়াম রিলেশনশিপে জানার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে সলিউট, এগুলো হচ্ছে সলিউট, এগুলো হচ্ছে সলভেন্ট, এগুলো হচ্ছে ডাইলুয়েন্ট। তাহলে এই সলিউটটা তো বেসিক্যালি প্রথমে এর মধ্যে থাকে, এটাকে লিভ করে এখানে চলে আসে, তাই না? তাহলে সলিউটটা ডিস্ট্রিবিউট হয় কার মাঝে, সলভেন্ট এবং ডাইলুয়েন্টের মাঝে। সো এই যে তোমার ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, হ্যাঁ, এই টেম্পারেচারে এই অ্যাসিটিক অ্যাসিড দেখো
এই সলভেন্ট দেখো, এই হচ্ছে ডাইলুয়েন্ট দেখো, এই টেম্পারেচার দেখো, এই টেম্পারেচারের মধ্যে বিভিন্ন আমরা কেন একই টেম্পারেচার রাখি? কারণ বিভিন্ন টেম্পারেচার হলে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট চলে আসবে, তাই না? আমরা রেখে এটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম থ্রুআউট দ্য প্রসেস। তো এখান থেকে টেম্পারেচার জেনে সলিউট জানো, সলভেন্ট জানো, ডাইলুয়েন্ট জানো, তোমার সিস্টেমের জন্য জেনে টেম্পারেচার জানো, টেম্পারেচার জেনে তার এগেইনস্টে তুমি কে বের করবা। তাহলে কে যদি এখানে বসাও, কে ডি ইকুয়াল টু কি, কে ডি distribution coefficient, k d, k constant, d for distribution coefficient equal to y a solvent phase এ solute divided by x a তোমার ওই জাগে ডাইলুয়েন্ট ফেজে বা ফিড ফেজে সলিউট। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। ধরো নিচে আরেকটা বিষয় দেয়া আছে, অনেক সময় যে তোমার সলভেন্ট একটা পিউর, আমরা সবসময় ইউজ করি সলভেন্টটা পিউর ইউজ করা হয়, হ্যাঁ। আবার কিন্তু তোমার ওই যে ডাইলুয়েন্ট যেটা ফিডের মধ্যে খালিটা কিন্তু এটা মিক্স হতে পারে। ডাইলুয়েন্ট কি হতে পারে? মিক্স ওয়াটার সলিউশন। যেমন এই ক্ষেত্রে দেখো ডাইলুয়েন্টটা কি মিথাইল সেলুসল প্লাস 10% ভলিউম ওয়াটার, এই দুটার মিক্স হয়ে এটা হচ্ছে ডাইলুয়েন্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? সো এগুলো হলে কিন্তু এই যেমন 10% মিক্সচার 10% মিক্সচার এগুলোর জন্য বিভিন্ন সলভেন্টের জন্য, সো ইট নট নেসেসারিলি দ্যাট এটা পিওর হবে, এটা আমরা চেষ্টা করি সলভেন্টটাকে পিওর রাখার জন্য, সিঙ্গেল কম্পোনেন্ট। সো এখানে কিন্তু এটা মিক্সচার হতে পারে, হ্যাঁ। হোয়াট এভার যেটাই হোক, একই প্রসেসে তুমি সলিউট, সলভেন্ট, ডাইলুয়েন্ট জেনে ওখানে করেসপন্ডিং টেম্পারেচার জেনে ওখান থেকে তুমি কিন্তু কি বের করতে পারবা? ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। সেই ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট এখানে বসাও, বসে তুমি y এবং x এর মাঝে একটা ডেফিনিট রিলেশনশিপ পাবা, যার মাধ্যমে তুমি x এর ভ্যালু গুলো বসিয়ে ইচ্ছা মতো বসিয়ে y গুলো জেনারেট করতে পারবা বা y বসিয়ে x জেনারেট করতে পারবা, যেটা লাগবে তোমার ম্যাককেপ-থিয়েল এর ইকুইলিব্রিয়াম লাইন প্রয়োগ করার জন্য। আচ্ছা, আমরা এই 5 মিনিটের মধ্যে একটা, আমি আসলে পড়াতে পারি না, 5 মিনিটের মধ্যে এই প্রবলেমটা চলে আসতে অবশ্যই দেখাতে হবে এটা, হ্যাঁ। এটা আমি দেখে শেষ করব। তো দেখো বলা আছে একটা, এটা ভেরি ভেরি সিম্পল, বাট তোমাকে বুঝতে হবে বিষয়টা, হ্যাঁ। তো ইচ্ছে হাইলি কনসেপচুয়াল, তোমার এখানে মুখস্থ করার কিছু নেই। কাউন্টার কারেন্ট ইমমিসিবল এক্সট্রাকশন প্রসেস, হ্যাঁ। কাউন্টার কারেন্ট ইমমিসিবল এক্সট্রাকশন, ইমমিসিবল বলে দিচ্ছে, তাহলে তুমি ওই যে এফ ডি কনস্ট্যান্ট ধরতে পারবা, এফ এস কনস্ট্যান্ট ধরতে পারবা। বলে দিচ্ছে কি এন 11.5 হোয়াইট পার্সেন্ট মিক্সচার অফ অ্যাসিটিক অ্যাসিড ইন ওয়াটার ইজ টু বি এক্সট্রাক্টেড। তোমার যে ইনিশিয়াল যে ফিডটা আছে, আমরা এখানে উল্টো ভাবে ভার্টিক্যালি দেখিয়েছি, এটা এভাবে দেখাতে পারো, হরিজন্টাল দেখাতে পারো। আমার প্রথমে যে ফিড আছে রেফিনেট, ওটার মধ্যে ওয়াটার ডাইলুয়েন্ট, ওয়াটারটা হচ্ছে ডাইলুয়েন্ট, তার মধ্যে হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড আছে সলিউট। অ্যাসিটিক অ্যাসিড বলা আছে হচ্ছে 11.5 হোয়াইট পার্সেন্ট, তো এটাকে আমরা ফ্র্যাকশনে নিলাম 0.115, ঠিক আছে। টেম্পারেচার প্রেসার বলা আছে এত, অবশ্যই ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট জানার জন্য তোমাকে এটা লাগবে, কারণ এক একটা টেবিল এক একটা প্রেসারের জন্য। এর আগে যে আমরা টেবিলটা দেখিয়েছি, এই টেবিলের জন্য কিন্তু এগুলো ইট সাবজেক্ট টু প্রেসার, হ্যাঁ। এক একটা প্রেসারের জন্য এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো প্রেসার আমরা জানলাম, সেই প্রেসারে একটা টেবিলের যে এই টেম্পারেচারে আমরা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বের করব, এই কারণে তোমার টেম্পারেচারতে আছে। উই ডিজায়ার আউটলেট কনসেন্ট্রেশন অফ 0.5% হোয়াইট ইন ওয়াটার, হ্যাঁ। এই যে এখানে বলে দিচ্ছে তোমার, এখান থেকে যে তোমার এই যে রেফিনেট ফিড দিচ্ছ, যে রেফিনেট এর যে এক্সিট আছে লাস্ট ফেজে, এখান থেকে যে এটা বলেছে 0.005, হ্যাঁ। আরেকটা হচ্ছে তোমার এক্সট্রাকে, হ্যাঁ, সলভেন্ট ফেজটা বলে দিচ্ছে হচ্ছে সলভেন্টটা কি, সলভেন্ট হচ্ছে বিটানল, পিওর, এবং বলেছে এটা পিওর। তো সলভেন্ট দিচ্ছ এনতম স্টেজ হলে এটা হচ্ছে ওয়াই, আমরা প্রাথমিকভাবে ফ্র্যাকশনে লিখি, পরে যদি প্রয়োজন কনসেন্ট্রেটেড সলিউশন হয় আমরা পরে কনভার্ট করব, হ্যাঁ, বা ইমমিসিবল হলে। আচ্ছা, y n plus 1 equal to 0, পিওর বলে দিচ্ছে P0, আর এটা বিটানল, ওকে। এটা যে লিপ করবে প্রথম স্টেজ থেকে, হ্যাঁ, এক্সট্রাক্ট, ওই যে এক্সট্রাক্টের কনসেন্ট্রেশন হবে বলে দিচ্ছে তোমাকে 9%, 9.6%, ওকে ফাইন, কারণ এখান থেকে আস্তে আস্তে ট্রান্সফার হয়ে এখানে যাবে, ওকে। এখন বলে দিচ্ছে, এখন তুমি নাম্বার অফ স্টেজ কয়টা লাগবে, স্টেজ লাগবে কয়টা, কতগুলো স্টেজ লাগবে, আর হচ্ছে তোমার এখানে ফ্লো রেট কি, এটা এখানে ফ্লো রেট কিন্তু বলা নাই, এখানে কনসেন্ট্রেশন জানো, এখানে কনসেন্ট্রেশন জানো, এখানে কনসেন্ট্রেশন জানো, এখানে কনসেন্ট্রেশন জানো, বলছে এই ফ্লো রেটের রেশিওটা, এটা এবং এটার যে ফ্লো রেট, তোমার ডাইলিউট এবং সলভেন্টের ফ্লো রেটের রেশিও বলছে, ইকুইলিব্রিয়াম স্টেজ এন্ড দ্য রেশিও অফ ওয়াটার টু ওয়াটার, মানে কি ডাইলুয়েন্ট টু সলভেন্ট। তাহলে এই সিস্টেমের জন্য আমরা স্কিমেটিক, এই স্টেটমেন্টটা পরে ইউ হ্যাভ টু কনভার্ট দিস স্টেটমেন্ট ইনটু এ স্কিমেটিক ডায়াগ্রাম। তাহলে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করলাম, এখানে আমরা সবগুলো নোন যেগুলো আছে সব বসিয়ে নিলাম, ওকে। তাহলে এই সিস্টেম থেকে আমরা কি বুঝতে পারি, এখানে ডাইলুয়েন্ট প্রথমে লিখে নাও, ডাইলুয়েন্ট হচ্ছে কি ডি ওয়াটার, আর সলিউট কে এ
অ্যাসিটিক অ্যাসিড, তাহলে হচ্ছে সলভেন্ট কি এস বিউটানল, তাই না? আমরা এগুলো দিয়ে আমরা আবার ইকুইলিব্রিয়াম চার্টে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম, তো আমরা এখানে যাই, এই যে টেবিল, মনে রাখবা এই টেবিলটা কত প্রেসারে এটা জানতে হবে। সো আমরা যেহেতু ডিরেক্ট এখানে ইউজ করতেছি, এটা অবশ্যই এই 1 atm এর জন্য প্রযোজ্য। হ্যাঁ, তোমার এটা 1 atm, ওটা কি 1 atm কিনা চেক করতে হবে। আমরা 1 atm এটাই যাব, 1 atm এ গেলাম, গিয়ে তার নির্দিষ্ট যে এসে যে ধরো সলিউট বলা আছে কি অ্যাসিটিক অ্যাসিড, সলভেন্ট কি বিউটানল, তারপর ডাইলুয়েন্ট কি ওয়াটার, ঠিক আছে? এটার জন্য টেম্পারেচার কি, একাধিক টেম্পারেচার আছে। আমার টেম্পারেচার যেটা দেওয়া ছিল 26.7 দেওয়া ছিল। ওকে, তাহলে আমি 26.7 যাও, 26.7 গিয়ে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট ডি, কে ডি ইকুয়াল টু 1.613, এটা আমি পেয়ে গেলাম। ওকে, এখন যাও, তাহলে তুমি এই যে তোমার ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কে আমি কনভার্ট লিখে নিলাম ইকুয়েশনে। সো এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ডেটা রিলেশনশিপ। আমি এটাকে এক্স ওয়াই জেনে, এখন যেহেতু আমরা টোটালি এই যে হচ্ছে তোমার এই সিস্টেমটা, এটা কিন্তু কনসেন্ট্রেটেড সিস্টেম, তাই না? এটা হচ্ছে কনসেন্ট্রেটেড 1% তাহলে তোমাকে রেশিও ইউজ করতে হবে। হ্যাঁ, আবার বলে দিচ্ছে হচ্ছে এটা ইমমিসিবল, এখানে ইমমিসিবল বলছে, বাট এখানে আমরা দেখি এখানে তো কোথাও ইমমিসিবল বলে নাই, বাট কনসেন্ট্রেশন যেহেতু বেশি, এটাকে ডাইলিউট হিসেবে ইউ ক্যানট ট্রিট ইট অ্যাজ এ ডাইলিউট। সো কনসেন্ট্রেটেড হলে তোমাকে ওই রেশিওতে যেতে হবে, তাই না? তো এখানে আমরা এই ওয়াই গুলাকে, ওয়াই এন কে আমি ছোট ওয়াই জানি, এটাকে আমি বড় ওয়াই তে কনভার্ট করলাম, ছোট এক্স জানি, বড় এক্স এ কনভার্ট করলাম। তো এটা বোথ ফর ফার্স্ট স্টেজ এবং লাস্ট স্টেজ। ওকে, সবগুলোর জন্য করে নিলাম। কারণ আচ্ছা, এখন তুমি ডাটা জেনারেট করো, ওয়াই ইকুয়াল টু 1.6, এই যে এখানে চলে আসো এক্স। হ্যাঁ, তো এই যে এক্স একটা রিজনেবল লিমিট পর্যন্ত তুমি এক্স এর ভ্যালুগুলো র্যান্ডমলি জেনারেট করো, বসাও এখানে। র্যান্ডমলি বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা সিকোয়েন্স ফলো করে এগুলোকে নাও, তারপর এটার করেসপন্ডিং ওয়াই গুলো নাও, এই ইকুয়েশন থেকে এক্স বসাও এখানে, এখানে ওয়াই চলে আসবে। ওয়াই হলো এক্স চলে আসলো বড় এক্স, এই বড় ওয়াই, এই বড় এক্স হচ্ছে বড় ওয়াই, এই যে তোমার বসাও, এই যে এখানে ওয়াই, এখানে হচ্ছে এক্স, ওয়াই এক্স, হ্যাঁ এখানে বসাও, এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন, তাই না? ইকুইলিব্রিয়াম লাইন। আর কি লাগবে? অপারেটিং লাইন লাগবে। তুমি কিন্তু এই ইন এবং আউট, এই যে ইন, এই কনসেন্ট্রেশনটা, এই দুটো কিন্তু পাসিং স্ট্রিম, এটা এই দুটা পয়েন্ট তোমার অপারেটিং লাইনে থাকবে। আবার এটাও কিন্তু পাসিং স্ট্রিম, এই দুটা পয়েন্ট অপারেটিং লাইন থাকবে। এটারও কোঅর্ডিনেট দেওয়া আছে, এটারও কোঅর্ডিনেট, দুটো পয়েন্টই জানো, এক্স ওয়াই জানো, এটা এক্স ওয়াই জানো, এটা কখনো বসাও। এই যে আমি এখানে একটা বসালাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুটো কানেক্ট করো, এই হচ্ছে তোমার অপারেটিং লাইন চলে আসলো। এখন এটার স্লোপটাই তো আমরা জানি কি, আমরা জেনারেট করেছি না, এই যে এটার স্লোপটাই হচ্ছে যে এফ ডি বাই এফ এস, তাই না? তাহলে তুমি এই লাইন আমাকে কিন্তু বের করতে বলছে কয়টা, এখান থেকে এই কনসেন্ট্রেশন থেকে এই কনসেন্ট্রেশন মাঝ যেখানে কয়টি স্টেজ লাগবে সেটা বের করো। আর হচ্ছে বলছে হচ্ছে তোমার সলভেন্ট ফ্লো রেট, আর হচ্ছে তোমার ডাইলুয়েন্ট ফ্লো রেটের রেশিও, তোমার ফ্লো রেটের রেশিও বের করতে বলছে। তাহলে এখন কি করবো, আমি এই পয়েন্টটা জানি পারফেক্টলি, এই পয়েন্টটা জানি ফুললি জানি, এটা 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 কানেক্ট করে লাইন পেয়েছি, এটা থেকে আমি স্লোপ বের করবো, তাহলে রেশিও চলে আসলো। ফার্স্ট ওয়ান ডান। আচ্ছা, তারপরে স্টেজ কয়টা তুমি তো এই জানো, এই হচ্ছে তোমার একটা লিমিট, এক্স এর একটা লিমিট, হ্যাঁ এক্স নট, আবার এটা হচ্ছে এক্স এন, তাহলে এই এক্স নট এক্স এন এর মাঝে এখন স্টেপিং করো, স্টেপিং করে দেখো 4টে স্টেপ লাগবে, তাহলে আমার 4টে স্টেপ লাগবে জেনে গেলাম। তারপর হচ্ছে তোমার কি লাগবে, এই যে হচ্ছে তোমার এফডি রেশিও কত বলছে, ডাইলুয়েন্ট এবং সলভেন্টের রেশিও বলছে, ফ্লো রেশিও, তাহলে এটা স্লোপ থেকে চলে আসবে। ওকে, আচ্ছা এই হচ্ছে হ্যাঁ, তোমার অ্যাটেন্ডেন্স গুলো দাও। আজকে কি কতটুকু কি হলো আমি আসলে বুঝতেই পারতেছি না, এই বাজে বাজে আমার কয়েকবারই আমার এখানে আনস্টেবল দেখালো। আরো কোনো কোশ্চেন থাকলে বলো, চেষ্টা করি আলোচনা করার জন্য, যদিও একটু সময় নিয়ে আমি কনসেপ্ট গুলো বললাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা 1-2 মিনিট একটু আলোচনা করি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা 1-2 মিনিট আলোচনা করি। আশা করি অ্যাটেন্ডেন্স তোমাদের হয়ে গিয়েছে।
আচ্ছা আমি রেকর্ডিংটা ক্লোজ করলাম।